তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2021 সালে মুক্তি পাওয়া তামিলিয়ান সুপার ন্যাচারাল হরর মুভি যার নাম ভূমিকা। এই মুভিটাকে তামিল ইকো অ্যাকশন থ্রিলার হরর মুভিও বলতে পারেন। এই মুভির কনসেপ্ট অন্য মুভিগুলোর থেকে আলাদা, কারণ এই মুভিতে নেচার ও হরর দুটোরই কম্বিনেশন পাবেন। তো আশা করছি এই মুভিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভি শুরুতে আমরা একজন প্রেগনেন্ট লেডিকে দেখতে পাই, যে কিনা তার হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলছিল। মহিলাটির হাজব্যান্ড ড্রাইভ করতে করতে ফোনে কথা বলছিল এবং তাদের কনভারসেশনে আমরা বুঝতে পারি যে লোকটি কোনো বড় কনস্ট্রাকশন ডিলে সাইন করেছিল, এমনকি সে তার ফার্স্ট চেকও পেয়ে গিয়েছিল। তখনই হঠাৎ একটি ট্রাক লোকটির গাড়িতে ধাক্কা দিয়ে দেয়, আর সেই অ্যাক্সিডেন্টে লোকটি মারা যায়। অন্যদিকে আমরা সংযুক্তা নামে একজন সাইকোলজিস্টকে দেখতে পাই। সে তার 4 বছরের ছেলে সিদ্ধুর জন্য উটিতে মেডিকেল থেরাপির জন্য খোঁজ করছিল, কারণ সিদ্ধুর স্পিচ ইম্পারমেন্ট প্রবলেম, মানে তার কথা বলতে প্রবলেম ছিল, এবং সে তো বেশিরভাগ সময় কিছু বলতোই না। স্যামের হাজব্যান্ড গৌতম, সে একজন ছোটো মোটো আর্কিটেক্ট ছিল। সে উটিতে অনেক বড় রিয়েল এস্টেট প্রজেক্ট পেয়েছিল। গৌতম এই প্রজেক্টকে হ্যান্ডেল করার জন্য একজন অনেক নামি দামি আর্কিটেক্ট গায়ত্রীকে ডেকেছিল, যে কিনা গৌতমের ছোটবেলার বন্ধুও ছিল। সাথে গৌতমের বোন অদিতিও তাদের সাথে আসে। আমরা বুঝতে পারি যে গৌতম, স্যাম, অদিতি, গায়ত্রী তারা সেই বড় এরিয়ার মধ্যেই থাকবে, অর্থাৎ সেখানে কম্পাউন্ডে কিছু পুরনো বিল্ডিং ছিল যেটাতে তারা থাকতে চলেছে। এই পুরো এরিয়াতে কমপক্ষে 10 বছর পর্যন্ত কেউ আসেনি। গৌতমের উপর এই প্রজেক্ট শেষ করার অনেক প্রেশার ছিল, কারণ গৌতম কাজটা একজন পলিটিশিয়ানের জন্য করছিল। তো এখানে প্রশ্ন হলো, আসলে প্রজেক্টের প্ল্যানটা কী ছিল? প্ল্যান সিম্পল ছিল। এখানের এই 345 একর জঙ্গলে ভরা এরিয়াকে টাউনশিপে ডেভেলপ করতে হবে, যেখানে অনেক ভিলা তৈরি করতে হবে। এখানে ধর্মন নামের একজন ব্যক্তি তাদের সাথে ছিল, যে কিনা তাদের দেখাশোনা করার জন্য ছিল। এখন সবাই সেই কম্পাউন্ডের একটি বিল্ডিংয়ে সেটেল হয়ে যায়। এখানে জেনারেটরের দ্বারা কারেন্ট দেওয়া হয়, কারণ এই মুহূর্তে এই জায়গায় প্রপার ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। এদিকে গৌতম ও ধর্মন কোনো কাজের জন্য শহরে গিয়েছিল, আর গায়ত্রী তার পুরনো ফ্রেন্ড কৃষ্ণার সাথে চ্যাটিং করছিল। তখনই আদিতিও গায়ত্রীর সাথে জয়েন হয়ে যায়, আর তারা দুজন সেলফি তুলে কৃষ্ণাকে পাঠিয়ে দেয়। এরপর তারা দুজনও কৃষ্ণাকে সেলফি তুলে পাঠানোর জন্য বলে, কিন্তু কৃষ্ণা বলে যে সে তো তাদের পাঠানো ফটোতেই রয়েছে। এই কথাগুলো শুনে গায়ত্রী ও অদিতি তাদের তোলা ফটোটা দেখে। তখন তারা সেখানে একটা শ্যাডো দেখতে পায়। তখনই সেখানে স্যাম আসে এবং ফটোটা দেখে পয়েন্ট আউট করে যে সেই শ্যাডোটা তো একটা ল্যাম্পের ছিল। এখন কৃষ্ণা বারবার অদ্ভুত রকমের চ্যাটিং করছিল এবং শেষে বলে যে তারা তাকে তখন দেখতে পারবে যখন তারা বিষয়গুলোকে সিরিয়াসলি নেওয়া শুরু করবে। তখনই সেখানে গৌতম চলে আসে এবং তার কাছে একটা ব্যাড নিউজ ছিল। আসলে কৃষ্ণা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ বন্ধুরা, মুভি শুরুতে আমরা যে অ্যাক্সিডেন্টে দেখেছিলাম সেখানে মৃত ব্যক্তিটি কৃষ্ণাই ছিল। এখন প্রশ্ন হলো যে যদি কৃষ্ণা মারা গিয়ে থাকে তাহলে গায়ত্রীকে টেক্সট কে করছিল? আর এখানে তো মোবাইল টাওয়ারও ছিল না, তাহলে গায়ত্রী চ্যাট করার জন্য নেটওয়ার্ক কোথায় পাচ্ছিল? মেসেজেস গায়ত্রীর মোবাইলে এখনও আসছিল, আর তাই গায়ত্রী ফোনটাকে সুইচ অফ করে মোবাইলের ব্যাটারিটাই বের করে নেয়। কিন্তু ফোনটা অফ হয় না এবং মেসেজ অনবরত আসতেই থাকে, অর্থাৎ এখানে অবশ্যই প্যারানর্মাল কিছু ছিল। এই সব কিছুর মধ্যে অদিতি একটু বেশি ভয় পেয়ে গেছিল। আর এদিকে জেনারেটরও বন্ধ হয়ে যায় এবং কারেন্টও চলে যায়। এরপর সবাই ডিসাইড করে যে গাড়িতে করে তারা এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু তাদের গাড়িও নষ্ট হয়ে যায়। এখানে বহু কিলোমিটার পর্যন্ত শুধু জঙ্গলই জঙ্গল থাকায় তাই তাদের হেঁটে এখান থেকে যাওয়া তো পসিবল ছিল না। কিন্তু আদিতি এখানে কান্না করতে করতে একই কথা বলতে থাকে যে সে এখানে থাকতে চায় না, যেমন করে হোক সে এখান থেকে যেতে চায়। যাই হোক, তারা সবাই আবার কম্পাউন্ডে চলে আসে, আর ফোন চেক করতে তারা একটাই মেসেজ বারবার দেখছিল, যেটা ছিল মাউন্ট রোজিয়ার স্কুল মিস্ট্রি। গায়ত্রী বলে যে সে একটা ম্যাগাজিনে পড়েছিল মাউন্ট রোজিয়ার স্কুলে একটি 15 বছরের বাচ্চার মৃত্যু হয়েছিল, যার পরে সেই স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট তারা এখন যেখানে আছে সেখানে মাউন্ট রোজিয়ার স্কুলটা ছিল। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটা 10 বছর আগে ঘটেছিল।
আর এই কথাগুলো জানতেই সবাই মাউন্ট রোজিয়ার স্কুলের মিস্ট্রি জানার চেষ্টায় লেগে যায়। দেখা যায় যে তাদের ফোনেও এই ব্যাপারটা ছাড়া আর কোনো মেসেজ আসছিল না। গৌতম দ্রুত লাইব্রেরি থেকে কিছু ম্যাগাজিন নিয়ে আসে, যেখানে ইনসিডেন্টের ব্যাপারে লেখা ছিল। এছাড়াও যেখানে এই বিষয়ে আর্টিকেল লেখা ছিল সেই সমস্ত পেজগুলো ছিঁড়ে নেওয়া হয়েছিল। এদিকে আদিতি এতটা ভয় পাচ্ছিল যে সে একাই হাঁটতে হাঁটতে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ভাবছিল। সে মেইন গেট থেকে বাইরে যেতেই তার উপরে জঙ্গলি কুকুর হামলা করে দেয় এবং আদিতিকে বাঁচানোর জন্য ধর্মান ও গৌতম আহত হয়ে যায়। স্যাম দ্রুত আদিতির চিকিৎসা করতে শুরু করে দেয়। এরপর গৌতম গায়ত্রী ও কৃষ্ণার চ্যাটস চেক করে এবং সে শকড হয়ে যায়, কারণ যে ফটোটা গায়ত্রী কৃষ্ণাকে পাঠিয়েছিল সেই ফটোটার মধ্যে একটা স্পিরিট দেখা যাচ্ছিল। এরপর গায়ত্রী স্যামকেও সেই ফটোটা দেখায়। তারা বুঝে যায় যে এতক্ষণ ধরে যে মেসেজ করছিল সে কৃষ্ণা নয়, বরং ভূমিকার স্পিরিটই তাদের মেসেজ করছিল। এদিকে ধর্মান তার ক্ষতস্থানে আয়ুর্বেদিক ওষুধ লাগিয়ে জেনারেটর ঠিক করতে থাকে। আর এদিকে স্যাম সাইকোলজিস্ট হওয়ার কারণে ভূমিকার মেসেজের প্যাটার্ন দেখে এটা বুঝে যায় যে সে কোনো নর্মাল বাচ্চা ছিল না, বরং একজন স্পেশাল চাইল্ড ছিল, যে কিনা হয়তো কোনো মানসিক রোগের শিকার ছিল। এরপর স্যাম তার প্যাটার্নেই মেসেজ করে আর দ্রুত তার রিপ্লাইও আসে, যেখানে ম্যাগাজিনের ছেঁড়া পেজগুলোর ঠিকানা লেখা ছিল। এরপর স্যাম গৌতমকে বলে যে সে যেন তার বোনকে সামলায় আর সে গিয়ে পেজগুলো নিয়ে আসবে। তারপর স্যাম ধর্মানের সাথে সেই পেজগুলো নিয়ে আসে, যার মধ্যে লেখা আর্টিকেলগুলো পড়ার পর তারা ভূমিকার রিয়েল স্টোরি জানতে পারে। আসলে ভূমিকার বাবা গণেশন এই মাউন্ট রোজিয়ার স্কুলের লাইব্রেরিয়ান ছিল। এজন্য সে স্কুল ক্যাম্পাসে থাকার জন্য কোয়ার্টারও পেয়েছিল। গণেশন চাইতো যে ভূমিকার মাউন্ট রোজিয়ার স্কুলে 10th ক্লাসে অ্যাডমিশন হয়ে যাক, কিন্তু স্কুলের প্রিন্সিপাল তাকে পরিষ্কার না করে দেয়, কারণ তাদের মতে ভূমিকা একজন স্পেশাল চাইল্ড ছিল। এই জন্য ইন্ডিয়ান লয়ের অ্যাকর্ডিং ভূমিকা স্পেশাল স্কুলেই পড়া উচিত। কিন্তু গণেশন ভূমিকাকে তার থেকে আলাদা করে স্পেশাল স্কুলে পড়ার জন্য পাঠাতে চাইতো না, কারণ সে জানতো যে ভূমিকা সেখানে থাকতে পারবে না। আসলে ভূমিকা 15 বছরের এমন বাচ্চা ছিল যে কিনা বুদ্ধির দিক থেকে তো প্রখর ছিল, কিন্তু তার অটিজম ছিল, যার কারণে সে অনেক হাইপার সেন্সিটিভ হয়ে গিয়েছিল। তার রুমে রাখা কোনো জিনিসের চেঞ্জ পছন্দ ছিল না, আর যদি কেউ তার জিনিসপত্রে বদল আনার চেষ্টা করে তাহলে সে অনেক ডিস্টার্ব হয়ে যেত এবং সে কাঁদতে থাকতো। এছাড়াও সে কটনের জামা কাপড় পছন্দ করত। আনন্যাচারাল জিনিসপত্র সে পছন্দ করত না। সে নেচারের সাথে যুক্ত থাকতে আর নেচারের পেন্টিং করতে পছন্দ করত। এজন্য সে তার রুমে বসে পুরা দিন পেন্টিং করত, আর না হলে তার বাবা গণেশনের সাথে তার ফেভারিট ট্রির কাছে বসে পড়াশোনা করত। ভূমিকা লাইফে সব কিছুই ঠিক চলছিল, কিন্তু একদিন মাউন্ট রোজিয়ার স্কুলকে স্যামুয়েল নামের একজন বিজনেসম্যান কিনে নেয় এবং সে সিদ্ধান্ত নেয় যে স্কুলের ক্যাম্পাসের গাছগুলোকে কেটে এখানে আরও বিল্ডিং বানানো হবে। এরই মধ্যে একদিন বিখ্যাত একজন পেইন্টার ইসমাইল আক্তার ও তার ওয়াইফ মাউন্ট রোজিয়ার স্কুল ভিজিট করতে আসে, যেখানে তারা ভূমিকার পেইন্টিং দেখতে পায়, যেটা দেখে তারা দুজন অনেক ইমপ্রেসড হয়ে যায় এবং তারা গণেশনকে বলে যে সে যেন তার মেয়েকে 1 সপ্তাহ ধরে চলতে থাকা পেইন্টিং ওয়ার্কশপে পার্টিসিপেট করতে দেয়। এরপর ইসমাইল আক্তারের দেখাশোনায় ভূমিকা এবং স্কুলের অন্যান্য বাচ্চারা 1 সপ্তাহ ধরে পেইন্টিং করে। ইসমাইল আক্তার ভূমিকার ট্যালেন্ট চিনে ফেলে আর গণেশনকে বলে যে তার মতো ট্যালেন্টেড মেয়ের পড়াশোনার প্রয়োজন হবে না। সে ভূমিকার পেইন্টিং ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সাবমিট করবে, যার রেজাল্ট কিছুদিনেই চলে আসবে। আর এইসব কথা বলে ইসমাইল আক্তার তার ওয়াইফের সাথে সেখান থেকে চলে যায়। এরপর ভূমিকা তার পাশের খালি বাড়িতে গিয়ে দেওয়ালে তার ফেভারিট পেইন্টিং বানানো শুরু করে দেয়। এর কিছুদিন পরে স্যামুয়েল জানতে পারে যে ভূমিকা পেইন্টিং কম্পিটিশন জিতে গিয়েছিল। ভূমিকা তো তার স্কুলে পড়তো না, এজন্য সে তার স্কুলকে ফেমাস করানোর জন্য ভূমিকাকে মাউন্ট রোজিয়ার স্কুলে অ্যাডমিশন দিয়ে দেয়, যেটাতে গণেশন অনেক খুশি হয়ে যায়। এরপর গণেশন ভূমিকাকে আনতে যায় যাতে সে প্রিন্সিপালকে থ্যাঙ্কস জানাতে পারে, কিন্তু গণেশন এতটাই এক্সাইটেড ছিল যে সে ভূমিকার প্রবলেম দেখতেই পারে না। সে ভূমিকাকে স্কুলে নিয়ে আসে। এরপর এটা হয় যে সবাই তার লাশ খুঁজে পায়, কিন্তু ভূমিকার সাথে আসলে কি ঘটেছিল সেটা কেউই জানতো না। আর এখানে আমরা জানতে পারি যে ভূমিকা স্টোরি ইসমাইলের ওয়াইফি ম্যাগাজিনে লিখেছিল।
কিন্তু গণেশনের এটা পছন্দ হয়নি। এই জন্য সে এই ম্যাগাজিনের পেজগুলোকে ছিঁড়ে লুকিয়ে রেখেছিল। যাই হোক, এরপর ধর্মান ভূমিকা স্টোরি জানার পর সেখান থেকে উঠে গিয়ে জেনারেটর চালু করে দেয়। এখন তারা জানতে পারে যে ভূমিকার মৃত্যুর পর এখানে রহস্যজনকভাবে সবাই মরতে থাকে, যার কারণে স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি আশেপাশে গ্রামের লোকজনও তাদের বাড়ি ছেড়ে চলে যায়, যার ফলে 10 বছরে এখানে আশেপাশের জঙ্গলে পরিণত হয়ে যায়। এরপর গৌতম ভূমিকার পেন্টিং দেখতে চলে যায়, আর গায়ত্রী ও স্যাম ভাবতেই থাকে যে ভূমিকার মৃত্যু আসলে কিভাবে হয়েছিল। ঠিক তখনই ধর্মান এসে তাদের বলতে থাকে যে ভূমিকা একদম ভূমি অর্থাৎ মাদারল্যান্ড, মানে একদম নেচারের মতো, আর তার শুধু ন্যাচারাল জিনিসই পছন্দ এবং সে পরিবর্তন একদমই পছন্দ করে না। এজন্য যদি তারা এখানে নিজেদের মনমর্জি চালানোর চেষ্টা করে থাকে তাহলে সে সবাইকে শেষ করে দেবে। কিন্তু গায়ত্রী ও স্যাম ধর্মানের কোনো কথাই বুঝতে পারে না। এরপর আদিতি গায়ত্রীর ফোন নিয়ে গিয়ে ভেঙে ফেলে, যেটা খুঁজতে গায়ত্রী সেখানে পৌঁছে যায় এবং সে আদিতির পিছনে ভূমিকার স্পিরিট দেখতে পায়। আর ঠিক পরেই ভূমিকা আদিতিকে একটা চড় মারে এবং আদিতির নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে গায়ত্রী সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ভূমিকা গায়ত্রীকে আহত করে দেয়। আর তাই ধর্মান ভূমিকার ধ্যান ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করতে থাকে। এদিকে স্যাম গাড়ি নিয়ে পালিয়ে যায়, যেখানে রাস্তায় সে গৌতমকে পেয়ে যায়। তারা দুজন পালাতে থাকে, কিন্তু তাদের মনে পড়ে যায় যে সিদ্ধু তো এখনও রুমেই ঘুমাচ্ছিল। এই জন্য তারা সিদ্ধুকে বাঁচানোর জন্য আবারও স্কুলে যায়, যেখানে গিয়ে স্যাম দেখতে পায় ভূমিকা চুপচাপ সিদ্ধুকে পেন্টিং বানানো শেখাচ্ছিল এবং সিদ্ধু তাকে থ্যাংক ইউ বলে। এরপর ভূমিকা স্যামকে কোনো কিছু না করে সেখান থেকে চলে যায়। ভূমিকার পাওয়ারের জন্য সিদ্ধু এখন কথা বলতে শুরু করে। এরপর তারা সবাই সেখান থেকে নিজেদের বাড়িতে চলে যায়। এর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে স্যাম গায়ত্রীর সাথে দেখা করতে যায়। গায়ত্রী স্যামকে বলে যে সে ভূমিকার ব্যাপারে রিসার্চ করেছে। সে জানতে পারে যে যখন স্কুলের নিউ ওনার ট্রিগুলোকে কেটে বিল্ডিং বানানোর অর্ডার দিয়েছিল, তখন এক এক করে গাছগুলো কাটা শুরু হয়। আর যেদিন ভূমিকার মৃত্যু হয়েছিল সেদিন স্কুলে কনস্ট্রাকশনের কাজ চলছিল, যার শব্দে ভূমিকার প্রবলেম হচ্ছিল। আর যখন তার বাবা প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য স্কুলে নিয়ে যাচ্ছিল, তখন ভূমিকা দেখেছিল যে তার ফেভারিট ট্রি কাটা হচ্ছিল। এটা দেখে ভূমিকা সেই গাছে মাথা ঠুকতে থাকে আর কান্না করতে থাকে। গণেশন কনস্ট্রাকশনের সাথে কথা বলে কাজ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কাজ বন্ধ হয় না। আর যতক্ষণে গণেশন ভূমিকার কাছে আসে ততক্ষণে ভূমিকা নিজেকে এতটা আঘাত করেছিল যে সে সেখানেই মারা যায়। এরপর সেখানে যতজন লোক কনস্ট্রাকশনের কাজে ছিল তারা এক এক করে মারা গিয়েছিল। এটার মানে হলো যে মৃত্যুর পরও ভূমিকা স্পিরিট চাইতো না যে সেখানে কোনো কনস্ট্রাকশনের কাজ হোক এবং নেচারের কোনো রকম ক্ষতি হোক। এজন্য গৌতমরা যখন সেখানে গিয়েছিল তখন ভূমিকা তাদের মারার জন্য তাদের পিছনে পড়ে গিয়েছিল, কারণ তারাও সেখানে কনস্ট্রাকশনের কাজের জন্যই গিয়েছিল। কিন্তু হয়তো সিদ্ধুকে দেখে ভূমিকার মন নরম হয়ে গিয়েছিল, আর এজন্যই ভূমিকা তাদের এখান থেকে যেতে দিয়েছিল। এইসব কথা শুনে স্যাম সোজা গৌতমের কাছে দৌড়ে যায়। আমরা ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পাই যে কৃষ্ণাই গৌতমকে এই প্রপার্টির কথা বলেছিল, অর্থাৎ কৃষ্ণা ও গৌতম তারা দুজনই এই কনস্ট্রাকশনের কাজে ইনভলভ ছিল, যার জন্য প্রথমে কৃষ্ণার মৃত্যু হয় আর এখন গৌতমের পালা ছিল। কারণ স্যামই তাকে বলেছিল যে সেখানে ভূমি পূজা করে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে। এরপর আমরা দেখি যে অনেক দেরি হয়ে গেছে, যেখানে মিনিস্টারেরও মৃত্যু হয়ে যায় আর ভূমিকার স্পিরিট গৌতমকেও মেরে ফেলে। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল এক নেচার লাভার মেয়ের কাহিনী, যে কিনা মারা যাওয়ার পরও নেচারের সাথে এমনভাবে জুড়ে গিয়েছিল যে সে কাউকেই নেচারের কোনো ক্ষতি করতে দেয়নি। তো বন্ধুরা, আজকের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।